আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের বিশ্বচিত্রটা মূলত মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার উপর দাঁড়িয়ে। ইরান মার্কিন সংঘাতের কারণে গোটা অঞ্চল একটা বড় কূটনৈতিক ফাঁদে আটকে আছে, যেখানে সামরিক হুমকি এবং আন্তর্জাতিক আইনের প্রশ্নগুলো বারবার সামনে আসছে। এর পাশাপাশি আর্কটিক অঞ্চলে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াই চলছে। আর এই অস্থিরতার মাঝে চীন তার অভ্যন্তরীণ সম্পদ এবং শিল্পগুলোকে আরও মজবুত করার সুযোগ নিচ্ছে। এই তিনটি ভিন্ন ক্ষেত্র কিন্তু এক বৃহত্তর বৈশ্বিক প্রতিযোগিতার অংশ, যা বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতি দুটোকেই গভীরভাবে প্রভাবিত করতে পারে। মধ্যপ্রাচ্য নিয়ে কথা বললে এই মুহূর্তে অঞ্চলটি রীতিমতো উত্তেজনার কেন্দ্রে। দেখুন, একদিকে ট্রাম্প প্রশাসন বারবার ইঙ্গিত দিয়েছে যে ইরান যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে আরও আক্রমণ করতে প্রস্তুত। অন্যদিকে ইরান থারাউল্ট চাখরি বুনছে, তারা অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং তাদের মতে কূটনীতি কোনো সামরিক সংঘাতের চেয়ে অনেক ভালো সমাধান। এই পরিস্থিতিতে ইসরায়েলের নেতানিয়াহু বেশ চাপের মুখে আছেন, কারণ মার্কিন ইরান আলোচনা এবং আন্তর্জাতিক চাপের ছকাইবে তাদের কৌশলগত অবস্থানগুলো বেশ জটিল হয়ে উঠেছে। এই পুরো ব্যাপারটা একটা জটিল কূটনৈতিক ফাঁদে পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন শক্তি নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। এখানে বলে রাখা ভালো যে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী কোনো একক শক্তি কোনো দেশ বা গোষ্ঠীকে সরাসরি আক্রমণ করতে পারে না। কিন্তু যখন বড় শক্তিগুলো নিজেদের প্রভাব শক্তি দেশটি প্রভাব বিস্তারের জন্য এই নিয়মগুলোকে দুর্বল করে দেয়, তখন সাধারণ দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনার সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব কোথায় পড়তে পারে? এটা সরাসরি তেলের দাম এবং গ্যাসের দামের ওপর পড়তে পারে। কারণ মধ্যপ্রাচ্য চলেন ধাপে বুঝি। ট্রাম্প বার বলছেন, মধ্যপ্রাচ্য বিশ্বের বেশিরভাগ জ্বালানি সরবরাহের মূল বড় ধরনের সংঘাত হয়। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং গ্যাসের দামে মারাত্মক অস্থিরতা দেখা দিতে পারে, যা সরাসরি বাংলাদেশে অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে। তবে আমাদের মনে রাখতে হবে যে সরাসরি কোনো বড় সংঘাতের প্রভাব পড়ার সম্ভাবনা কম হলেও এই ঝুঁকিটি অর্থনীতিবিদদের জন্য একটি বড় উদ্বেগের কারণ। ঠিক এমতো হ- ঠিক এমতো অবস্থায় আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ক্ষেত্রে নজর দিতে চাই, যা হলো আর্কটিক অঞ্চল। ট্রাম্পের প্রতিনিধি গ্রিনল্যান্ডে আমেরিকার উপস্থিতি বাড়ানোর কথা বলেছেন। যা আমাদের কি ঘটেছে চলেন ধাপতে বুঝি, ট্রাম্প বার বলছেন, যা আমাদেরকে সরাসরি সামরিক গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। তিনি বারবার জোর দিয়েছেন যে চীনকে প্রতিহত করার জন্য এই দ্বীপটির উপর আমেরিকার নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টিকে কেন্দ্র করে এটা শুধু একটি দ্বীপের বিষয় নয়, এটা হলো আর্কটিক অঞ্চলে ভূ রাজনৈতিক প্রভাব বিস্তারের এক বিশাল লড়াই। আর্কটিক অঞ্চল মানে শুধু বরফের এক বিশাল নয়, এর নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ এবং নতুন আন্তর্জাতিক বাণিজ্যের রুট। আমেরিকা চাইছে যেন এই কৌশলগত এলাকাটা থেকে তারা কোনোভাবেই তাদের সামরিক উপস্থিতি সরাতে না দেয়। এর পরপরই এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিভিন্ন ধরনের আধুনিক সামরিক সরঞ্জাম নিয়ে আসছে। তারা এখানে কেবল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং তারা একটি নতুন ধাপে ধাপে বুঝি ট্রাম্প বা বলছেন আর একটি নতুন আন্তর্জাতিক সামরিক কাঠামো তৈরি করার চেষ্টা করছে। এই কাঠামোটি ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করার উদ্দেশ্যে তৈরি হয়েছে। আর এই জন্যই আর্কটিক অঞ্চলের ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো বিশ্ব বাণিজ্যের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিচ্ছে। যখন বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়তে থাকে, তখন আন্তর্জাতিক বাণিজ্য রুটগুলোও প্রভাবিত হয়। এই অঞ্চলে নতুন অ্যাপেনাগাদি তখন নতুন করে সমুদ্রপথগুলো উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বাণিজ্যের গণিনিক পাল্টে দিতে পারে। এবার আমরা তৃতীয় একটি দিক নিয়ে আলোচনা করব, যা হলো চীন এবং তাদের খাজিনগান অঞ্চল। যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং জ্বালানি সরবরাহে ব্যাঘাত ঘটায়, তখন চীন এর এই অঞ্চলটি একটি বড় অর্থনৈতিক সুযোগ পাচ্ছে। এই অঞ্চলে কয়লা নির্ভর শক্তি খাতগুলো অভূতপূর্ব সুযোগ পাচ্ছে। বৈশ্বিক অস্থিরতা যখন চলছে, তখন চীন তার অলেন ধাপা ধাপে বুঝি। ট্রাম্প বারবার বলছেন তারা আভ্যন্তরীণ সম্পদ এবং শিল্পগুলোকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দেও। কিছু দেশ নিজেদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ব্যস্ত থাকে। চীন এই সুযোগটা ব্যবহার করে তার অভ্যন্তরীণ বাজারকে আরও শক্তিশালী করতে চাইছে, যা বিশ্ব বাণিজ্যের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে।
আর এই জন্যই বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বা সাপ্লাই চেইনে সমস্যা বাড়লে চীন তার অভ্যন্তরীণ বাজার এবং সম্পদকে আরও বেশি গুরুত্ব দেবে। এটা শুধু চীনের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটা বিশ্ব বাণিজ্যের একটি নতুন মডেল তৈরি করার ইঙ্গিত। সামরিক বিশেষজ্ঞরা এই বিষয়টিকে কেন্দ্র করে বলছেন যে এই তিনটি ঘটনা মধ্যপ্রাচ্যের সংঘাত, আর্কটিকের সামরিকীকরণ এবং চীনের অর্থনৈতিক স্থিতিশীলতা সব মিলিয়ে একটি বৃহত্তর বৈশ্বিক প্রবণতাকে নির্দেশ করছে। এই প্রবণতা হল গ্রেট পাওয়ার কম্পিটিশন বা বৃহৎ শক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা। দেখুন, এই প্রতিযোগিতা সামরিক অস্ত্রের ওপর নির্ভর করে না, এটা নির্ভর করে জ্বালানি, টোডলিজ, প্রযুক্তি এবং বাণিজ্যের রুটগুলোর ওপর। চীন যখন অভ্যন্তরীণভাবে মজবুত হচ্ছে, তখন পশ্চিমা শক্তিগুলো তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে এই স্থিতিশীলটি নষ্ট করার চেষ্টা করছে। এই ত্রিভুজাকার দ্বন্দ্বের ফলস্বরূপ বিশ্বজুড়ে অর্থনৈতিক বৈষম্য আরও বাড়তে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, এই ধরনের পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়মগুলো আরও বেশি জটিল হয়ে যায়। কোনো একটি দেশ যদি অন্য একটি দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনস আরোপ করে, তবে তা বিশ্ব অর্থনীতির অনেক বড় অংশকে প্রভাবিত করে। তাই এই সময়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক আলোচনার গুরুত্ব অনেক বেড়ে গেছে। দেখার বিষয়, যদি কোনো বড় সংঘাত হয়, তবে আন্তর্জাতিক শক্তিগুলো আরও বেশি সক্রিয় হতে পারে। কূটনৈতিকভাবে কোনো সমাধান না হলে মধ্যপ্রাচ্য আরও অস্থির হয়ে উঠবে এবং এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব